পার্টির সভাপতি তথা মাননীয় বিধায়ক ভগবান দাস মহোদয়, মঞ্চে উপস্থিত রাজ্য কমিটির অন্যতম সদস্যবৃন্দ তথা রঞ্জন সিনহা মহোদয়, বিমল কর মহোদয় এবং বিশাল পরিমাণে উপস্থিত এই মণ্ডলের বিভিন্ন বুথ থেকে আগত আমাদের কার্যকর্তা বৃন্দ, মণ্ডলের নেতৃত্ব, উপস্থিত ভাইয়েরা বোনেরা, সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও নমস্কার জ্ঞাপন করছি। কয়েক ঘন্টা ধরে আপনারা আমাদের আলোচনা শুনছেন, অনেকেই সকালে এসেছেন, শুনেছি 12টা সাড়ে 12টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তখন রুদ্রে আপনারা নেতৃবৃন্দের কথা শোনার জন্য আপনারা সময় দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, অনেকের হয়তোবা অনেক দূরে যাবেন, অনেক আলোচনা হয়েছে, তবু যেহেতু আমাকে বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে, তো আমি খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে কয়েকটা কথা আলোচনা করার চেষ্টা করব। 25 ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। এই দিনটিকে সারা ভারতবর্ষে আমরা সুশাসন দিবস হিসেবে তার উপরে আলোচনা হয়েছে। কোথাও রক্তদানের শিবির, কোথাও স্বচ্ছ ভারত ইত্যাদির মাধ্যমে আমরা যারা বিজেপি কার্যকর্তা, বিজেপি সদস্য, আমরা দিনটিকে আমরা উৎসবের মেজাজে আমরা পালন করেছি। এখানেও আজকে আমাদের যে র্যালি, এই র্যালির নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ীজির নামে। তো যে কথা আমি বলতে, আমাদের ভারতবর্ষে এই 25 তারিখ পুরো ভারতবর্ষে আমরা সুশাসন দিবস আমরা যে পালন করেছি, সুশাসন কি সেটা একটু আমাকে ব্যাখ্যা করা দরকার। আমরা দুইটা শব্দ আমাদের বুঝে নেওয়া দরকার, একটা হচ্ছে সুশাসন আর একটা হচ্ছে অপশাসন। অপশাসন কাকে বলে? যে শাসন জনগণের স্বার্থ বিরোধী, যে শাসন গরিব বিরোধী, যে শাসন দেশ বিরোধী, যে শাসন সংবিধানকে না মেনে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, তাকে আমরা অপশাসন বলি। ক্ষমতার অপপ্রয়োগ অপশাসন। সুশাসন বলতে জনগণের জন্য, জনগণের সরকার দেখতে যাই, তাহলে আমরা সেই সময় আমরা দেখতাম আইনের কোনো শাসন ছিল না। দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, দুর্নীতি, দেশের সার্বভৌম এবং স্বাধীনতা, অর্থনৈতিক সংকট, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদিতে দেশ নিমজ্জিত ছিল।
আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন, অনেক দলকে নিয়ে তিনি কাজ করতে শুরু করেছিলেন। এই কাজ করতে শুরু করেই তিনি প্রথম যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, সেই সিদ্ধান্তগুলির মধ্যে প্রথম যে কয়েকটা বিষয় তার মধ্যে ছিল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে কোনো দেশ কারোর সঙ্গে কোনো আপোষ করা হবে না। দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অটল বিহারী বাজপেয়ী যদিও অনেক দলকে নিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব সরকার চালিয়েছিলেন, কিন্তু তিনি দূরদর্শী দৃষ্টি নিয়ে তিনি এমন কতগুলি নীতি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে পরবর্তীকালে আমরা তার সুফল আমরা পেতে শুরু করেছি। আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল থেকে আমাদের গুজরাট, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমাদের পুরো ভারতবর্ষে যে একটাই জাতীয় পতাকা, এক নিশান, এক প্রধান, এক বিধান আমাদের দেশে, সেটাও আমাদের অটল বিহারী বাজপেয়ীর যে সরকার, সেই সরকার কাজ করতে শুরু করেছিলেন এবং তার সুফল হিসেবে আজকে নরেন্দ্র মোদীর শাসনে আমরা সেটা পেয়েছি। আমাদের পুরো দেশের মধ্যে সেই সময় বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যা, অনুন্নয়ন, দারিদ্রতা, এইসব কারণে আমাদের এখানে উগ্রপন্থীর বাড়ন্ত ছিল। সেই সময় দেশের শান্তি, নিরাপত্তা, আমাদের স্বাধীনতা সংকটে পড়েছিল সেই সময়। তার জন্য আমাদের অটল বিহারী বাজপেয়ী ভারতমালা প্রজেক্ট যোগাযোগের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছিলেন। পুরো ভারতবর্ষকে জাতীয় সড়ক, রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক ইত্যাদির মাধ্যমে পুরো দেশকে, বিভিন্ন রাজ্যগুলিকে যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দিশা তিনি দেখিয়েছিলেন। সড়কপথ, জলপথ, বিমানপথ, সমস্ত যোগাযোগের ক্ষেত্রে তিনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে আজকে ভারতবর্ষ কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে। অটল বিহারী বাজপেয়ী আমাদের যারা পিছিয়ে পড়া, অন্তর্দয়, আজকে যে রেশন কার্ড আমরা গরিবদেরকে আমরা দিচ্ছি, তাতে বিনামূল্যে যে বিভিন্ন সামগ্রী আমরা রেশন থেকে পাচ্ছি, জনজাতিদের জন্য, ওবিসিদের জন্য, পিছিয়ে পড়া লোকের জন্য অনেক সিদ্ধান্ত, অনেক নীতি সেই সময় তিনি শুরু করেছিলেন। এবং তারপরে আমাদের নরেন্দ্র মোদী 2014 সালে যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী হিসাবে, তখন আমাদের দেশের মধ্যে একটা অরাজকতার পরিবেশ ছিল। মনমোহন সিং সরকারের 10 বছর সময় 2G, 3G, গোখাদ্য কেলেঙ্কারি, পশু খাদ্য কেলেঙ্কারি থেকে, কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি শুনতাম আমরা। প্রধানমন্ত্রী, মন্ত্রী, আমলা, অফিসাররা একটার পর একটা দুর্নীতিতে নিমজ্জিত ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেল খাটতে হয়েছিল, অনেক মন্ত্রীকে জেল খাটতে হয়েছিল। উন্নয়নের জন্য, আমাদের জন্য দিল্লি থেকে যে টাকা পাঠানো হতো, সেই টাকার মধ্যে 1 টাকা যদি পাঠাতো তাহলে 85 পয়সা রাস্তায় হারিয়ে যেত, 15 পয়সা আমাদের গ্রামে এসে পৌঁছত। ফলে আমাদের উন্নয়ন হয়নি। তার জন্য নরেন্দ্র মোদী ঠিক করলেন দুর্নীতি বন্ধ করতে হবে। তার জন্য তিনি ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী হিসাবে আমি একটা কথা ঘোষণা দিচ্ছি। তিনি বললেন যে না আমি খাবো, না কাউকে খেতে দেব, না খুদ খাऊंगा, না किसी को खाने दूंगा। এরপরে
আজ পর্যন্ত আমরা দেখেছি দুর্নীতি কোন মন্ত্রীর বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রী তো দূরের কথা, আমরা কোনো এমএলএর বিরুদ্ধে, আমাদের বিজেপি অন্তত আমাদের সরকারের কোনো মন্ত্রী এবং এমপির বিরুদ্ধে আমরা শুনতে পাই না। আর সরকার যে টাকা বাজেট আমাদের কোনো গ্রামের জন্য, কোনো পঞ্চায়েতের জন্য যদি 100 কোটি টাকা বা 100 টাকা যদি বাজেট করে থাকে, তাহলে সেই 100 টাকায় যাতে কাজ হয়, গ্রামের উন্নয়নের জন্য কাজ হয়, গরিব মানুষের হাতে ব্যাংক অ্যাকাউন্টে যাতে সেটা চলে যায়, তার জন্য তিনি ডাইরেক্ট বেনিফিট দেওয়ার জন্য প্রত্যেক গরিব মানুষের জন্য বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ডাইরেক্ট বেনিফিট দেওয়ার জন্য তিনি নিয়ম করে দিলেন। কর্পোরেট হাউসগুলিকে নিয়ম করে দিলেন যে আপনারা এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করে কোম্পানি আপনারা যেহেতু লাভ করেন, তার মধ্যে লাভের মুনাফার 2% CSR ফান্ডের মাধ্যমে আপনারা উন্নয়নের কাজ করতে হবে। আপনাদেরও দায়িত্ব আছে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা, কোনো গ্রামের জন্য উন্নয়নের জন্য কাজ করা। এইভাবে আজকে আমাদের ভারতবর্ষের যে দুর্নীতি ছিল সেটা 99% আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি পাকিস্তান এবং চীন বরাবর আমাদের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব সেক্ষেত্রে একটা বড় বিপদ বাধা হয়ে তারা দাঁড়ায়। সবসময় আমরা দেখি চায়নার, চীনের আগ্রাসন নীতি এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে 25টা বছর ওই তপন চক্রবর্তীরা একটা সময় শুধু আমেরিকার কথা বলেছিল, আমেরিকার আগ্রাসনের কথা বলেছিল, কিন্তু চীন যখন আমাদের লাদাখ, আমাদের সেই অরুণাচলের মধ্যে বিভিন্ন সীমানায় যখন অনুপ্রবেশ করে দখল করে, তপন চক্রবর্তীরা তখন মুখ বন্ধ করে সেটা সহ্য করে কোনো কথা বলে না, প্রতিবাদ করতে তারা জানে না, প্রতিবাদ করে না। 62-64 যুদ্ধে এই রাজ্যের কমিউনিস্টরা, এই দেশের কমিউনিস্টরা ওই চীনের সঙ্গে দাঁড়িয়েছিল। পাকিস্তান সব সময় আমাদের বিরুদ্ধে, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, এই অঞ্চলের ক্ষেত্রে হোক, সার্ক যে আমাদের একটা সংস্থা আছে, সাউথ আফ্রিকায় একটা যে সংগঠন, এবং ইন্টারন্যাশনাল যে ইউএনও, সেখানে সব সময় আমাদের বিরুদ্ধে কথা বলে। এই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া, এবং কিছুদিন আগে চীনকে উচিত শিক্ষা আমাদের নরেন্দ্র মোদী দিয়েছে, আমাদের ভারতবর্ষের জনতা দিয়েছে, আমাদের বীর জওয়ানরা, আমাদের আর্মিরা সেটা জবাব দিয়েছেন। কাজেই এই যে দেশের মধ্যে এখন নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে আমাদের বিপদের কোনো সংকেত নেই। আমরা এখন নিরাপদ, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের জনগণ, আমরা এখন শান্তিতে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা পাচ্ছি। এই করোনা কালে আমাদের নরেন্দ্র মোদী বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, আমাদের যে মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন সিং, তিনি পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও যদি সদিচ্ছা থাকে, তাহলে করোনার মতো মহামারীকেও আমরা খুব সহজে আমরা মোকাবিলা করতে পারি। সেটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, আমাদের বিপ্লব দেবের নেতৃত্বে যে রাজ্য সরকার, আমরা সেটা দেখিয়ে দিয়েছি। করোনা মহামারীর সময় যদি এই রাজ্যে সিটিয়ান থাকতো, আপনারা যারা চা বাগিচায় কাজ করে, আপনারা যারা শ্রমজীবীর মানুষ, আমরা যারা জুমিয়া, আমাদের অবস্থা কি হতো আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। আমরা রেশনে 9 মাস আমরা বিনামূল্যে চাল, ডাল, গম, বিভিন্ন সামগ্রী, এবং 3 মাস লাগাতার আমরা যাদের বিনামূল্যে গ্যাস দেওয়া হয়েছে, গরিব, আমরা বিভিন্ন যারা গরিব শ্রমিক যারা কাজ করে খান ডেইলি, তাদেরকেও আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ওই কৃষকদের সম্মান নিধি থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, বৃদ্ধ বয়স্ক যারা, তাদের সকলকে আমরা সাহায্য করেছি আমাদের সরকারের তরফ থেকে। তো যে কথা আমি বলতে শুরু করেছিলাম প্রথমে, সুশাসন, সেটাই তো বলে সুশাসন, যে একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব কি? একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে সে কারোর কাছে
দায়িত্বশীল থাকে না, একমাত্র জনগণের কাছে দায়িত্বশীল থাকে। অর্থাৎ জনগণ ভোট দিয়ে একটা সরকারকে গঠন করে গড়ে, তাহলে সরকার একমাত্র দায়িত্বশীল থাকে জনগণের কাছে। আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের বিপ্লব কুমার দেব আমাদের মুখ্যমন্ত্রী সেই দায়িত্বই পালন করেছেন এই করোনা কালে। এই রাজ্যে আমরা দেখেছি বিপ্লব দেবের নেতৃত্বে এবং কেন্দ্রে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6.5 বছর এবং এখানে প্রায় 3 বছর। আমাদের প্রধানমন্ত্রী যেমন 6.5 বছর ধরে পুরো এই ভারতবর্ষকে একটা উন্নত রাষ্ট্র করার জন্য যেভাবে অনবরত কাজ করে চলছে, উত্তর পূর্বাঞ্চলে যেভাবে আমরা পিছিয়ে ছিলাম সেটাকে অস্ত্র লক্ষ্মীর নাম দিয়ে যেভাবে এই এলাকায় 8টা রাজ্যে অ্যাকশন তিনি দেখিয়েছেন, সেটা আমরা বিগত 6 বছর যাবত আমরা দেখছি। আমার ব্যাখ্যা করার দরকার নেই, ভগবান দা বলেছেন আমাদের এখানে একটা মাত্র জাতীয় সড়ক ছিল, সেই জাতীয় সড়ক আজকে 9টা 10টা আমাদের রাজ্যে কাজ চলছে, আগামী দিনে আরো হবে। আমি নিজেও দিল্লিতে পার্লামেন্টে আপনাদের আশীর্বাদ নিয়ে যখন আমি কথা বলার সুযোগ পেয়েছি, আপনারা বিভিন্ন সময় দেখেছেন 1.5 বছরে আমরা 2 সংসদ আমরা আপনাদের কথা বলারই চেষ্টা করেছি। আমরা জানি আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় আছে। আমাদের শুধু একটাই দায়িত্ব, এই রাজ্যের জন্য কথা বলা। তার জন্যই আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে আমি দুই মন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি লিখে গিরিরাজ সিং এর সঙ্গে আমি নিজে দেখা করে ওনার চেম্বারে বসে ওনার অফিসারকে আমি ডেকে নিয়ে আমি অনুরোধ করেছিলাম। কৈলাসহরের অনেক ব্যবসায়ীরা আমাকে একটা সময় অনুরোধ করেছিলেন যে আমাদের কৈলাসহরে যে ল্যান্ড কাস্টম যে অফিসটা আছে, এখান থেকে বাংলাদেশ থেকে আমরা মাছ আমদানি করি, এখান থেকে আমরা অনেক জিনিস রপ্তানি করি, সেটা যেন চালু করা হয়। আমি গিরিরাজ সিংজির সঙ্গে দেখা করে চিঠি লিখে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। মাত্র গত 11 নভেম্বর মাসে আমি দেখা করেছিলাম, আর 16 তারিখ এই ডিসেম্বর মাসে আমরা সেটা পেয়ে যাই। কাজে কৈলাসহর এখন যে ল্যান্ড কাস্টম অফিসটা সেটা খুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে আমাদের খোয়াই এই 2টা ল্যান্ড কাস্টম অফিস খুলে দেওয়া হয়েছে। আমি কথা বলেছি যে আমাদের এই কৈলাসহর অনুভূতি ভগবান দাস জেলা সভাপতি হিসাবে ওনার উপরে জনগণের একটা দাবি চাপ, উনিও মাঝে মধ্যে আমাকে বলেন যে রেবতী দা আপনি যেহেতু এই এলাকার সাংসদ, কৈলাসহরের জন্য অনুভূতি জেলার জন্য আপনি কিছু করুন। কিছুদিন আগে এয়ারপোর্টের ডিরেক্টরকে আমি দেখে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি কথা দিয়েছেন আমাদের এই কৈলাসহরে চপার সার্ভিস শুরু হবে এবং তার জন্য অনেকটা আমরা এগিয়ে গেছি এবং আগামী দিনে আমাদের যে এয়ারপোর্ট এখানে আমাদের চপার বলতে হেলিকপ্টার সার্ভিস শুরু হবে আগরতলা থেকে। সেটাও দাম মানে আমাদের যে মাথা পিছু প্যাসেঞ্জার আমরা আলোচনা করেছিলাম সেই দিন 1800 হতে পারে, 2000 থেকে 1800-র মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। আমাদের উড়ান যে প্রকল্প আমাদের প্রধানমন্ত্রী অনেক ছোট ছোট শহরকেও বিমান পরিষেবা তারপরে হেলিকপ্টারের পরিষেবা দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমরা যারা এমপি আমরা বরাবর আমাদের প্রধানমন্ত্রী আমাদের বিমান পরিষেবা মন্ত্রী পরিবহন মন্ত্রী ওনাদের নজরে আমরা নিয়েছিলাম এবং তার সুফল আমরা আশা রাখছি আগামী দিনে পাবো। আমাদের ঊনকোটিতে একটা সব থেকে বড় যে সম্পদ সেটা হচ্ছে আমাদের ঊনকোটি যে পর্যটন, যেটা সেটাকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের এমএলএরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলেছেন এই এলাকার, কিন্তু তপন চক্রবর্তীদেরকে আমরা কখনো দেখিনি, যে কথা আমার ভগবান দা বলছিলেন। এই চা বাগানে যারা কাজ করেন আমি দেখেছিলাম প্রথমে আসার পরে অনেক লোক আজকে এই এলাকায় যারা থাকেন এই চা বাগানের চা আগামী দিনে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতে আমরা পাঠাতে পারি, বিক্রি করতে পারি, তার জন্য আমাদের আলোচনা চলছে। কিভাবে সরকারি সহায়তা করা যায়, আমাদের শ্রম আইন সংশোধন করার মধ্য দিয়ে যারা এই চা বাগিচায় কাজ করেন বিভিন্ন শ্রমিক তাদেরও আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা আইন সংশোধন করেছি। আগামী দিনে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। সময়ের জন্য আমি ব্যাখ্যা করতে চাই না,
কাজে একটা সরকার গরিবের জন্য যে কাজের যে দায়িত্বশীল একটা সরকার, সেটা আমাদের এই সরকার পালন করছে। কাজে এটাই সুশাসন। আমরা এই যে সরকারি যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কখনো বিচার করি না কে কংগ্রেস করে, কে আইএনপিটি করে, কে আইপিএফটি করে, বা কে সিপিআইএম করে। আমরা যদি সিপিএম এর মতো আমরাও করতে যেতাম, তাহলে এই করোনা কালে 8-9 মাস যে আমরা রেশনে যে চাল ডাল ইত্যাদি আমরা দিয়েছি, আমি নিজেও আমার এমপিএল থেকে এবং ওএনজিসি, ট্রেডা এবং বিভিন্ন সংস্থাকে অনুরোধ করে কৈলাসহর হাসপাতালে সেখানে বিভিন্ন মেশিন দেওয়া থেকে শুরু করে এবং কিছু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য আমি নিজেও কন্ট্রিবিউশন করেছিলাম। সেই সময় আমিও বলে দিতাম এসডিএম কে, ডিএম কে, যে যারা সিপিএম করেন তাদেরকে দেবেন না। কিন্তু আমাদের এমএলএ, আমি এমপি হিসাবে আমাদের সরকার, কখনো আমরা এই কথা বলি না, আমাদের কার্যকর্তারা বলেন না যে সিপিএম কে কোনো কিছু দেওয়া যাবে না। আর সিপিএম এর সময় আমরা কি দেখতাম যে সারা দিন, প্রত্যেক দিন, সারা বছর তাদের মিটিং মিছিলে যদি না যায় এবং পরিবারে যদি 3 জন থাকে, 3 জনের মধ্যে ছেলে যদি যায়, মা যদি ওই দিন কোনো কারণে যেতে না পারে, ওই নারী সমিতি গণবে ওই অমরের মা কেন আসেনি, বিকেল বেলায় সমন পাঠানো হবে, তুমি আজকের মিছিলে কেন এলে না। ওই ভদ্রমহিলা যদি বলেন যে আমার ছেলে গেছে, আমার একটা অসুবিধা ছিল, তখন ভদ্রমহিলাকে হুমকি দেওয়া হবে। এই ছিল সিপিএম এর অপশাসন। আর আজকে আমরা বলছি যারা গরিব, যারা অসহায়, তাদের কোনো জাত, ধর্ম, পার্টি, বর্ণ কিছুই হয় না, আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি সরকারের দায়িত্ব হচ্ছে সবার কল্যাণ সাধন করা। তার জন্য আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। এবং যখন সবার বিকাশ হবে, সবাইকে আমরা দিতে পারবো, তখনই আমাদের উপরে সবার ভরসা হবে। তার জন্যই সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস আস্তে আস্তে নরেন্দ্র মোদীর উপরে হচ্ছে। আর তার জন্য লাদাখের কোনো ওই পঞ্চায়েতের ইলেকশন, হায়দ্রাবাদের কোনো পৌরসভার নির্বাচন, তারপরে কেরালার কোনো পঞ্চায়েতের নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হচ্ছে, বিহার থেকে শুরু করে, বন্ধুরা, সব জায়গায় বিজেপির ফ্ল্যাগ, বিজেপির জয় জয়কার। ভগবান দাস এই কথাই বলছিলেন, আমাদের সরকার যদি জনগণের জন্য কাজ না করত, যদি জনগণ বিরোধী নীতি আইন আমরা যদি তৈরি করতাম, আমরা যদি প্রণয়ন করতাম, ওই কৃষি বিল নিয়ে সিপিএমরা অপপ্রচার করছে বিভিন্ন জায়গায়, আপনারা বিভ্রান্ত হবেন না। সময় কৃষি আইন আমরা সব কিছুই আমাদের কৃষক এবং গরিব মানুষের জন্য আমরা করেছি। আমরা চাই এই চা বাগিচার চা আগামী দিনে যেন বিদেশে যায়। আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। আমাদের মুখ্যমন্ত্রী কি চান? উনি চান আমার ত্রিপুরা রাজ্যের পাইনঅ্যাপেল, আনারস এখন কুয়েতে যাচ্ছে, বাহারিনে যাচ্ছে, আরো বিদেশে যাবে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে যাবে। আমাদের কমলা লেবু, আমাদের লেবু, আমাদের এখানকার গোলমরিচ, আমাদের এখানকার সবজি কলা, আমাদের এখানকার আরো বিভিন্ন উৎপাদিত ফসল বিদেশে যাক, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন। সেটাই তো সরকারের দায়িত্ব, যে আমার কৃষকরা যেটা এখানে উৎপাদন করে বাজারের জন্য ন্যায্য মূল্য যেটা পাচ্ছিল না, সেটাকে যাতে ন্যায্য মূল্য পায় এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, তার জন্য কৃষকদেরকে সহায়তা করা। তার জন্য আমাদের সরকারের নীতি দেখুন, সারের জন্য আন্দোলন করতে হয় না, ফসল বিক্রির জন্য আন্দোলন করতে হয় না, এবং আরো যে বিভিন্ন মেশিন পাওয়ার ক্ষেত্রে, ট্রাক্টর হোক, পাওয়ার টিলার হোক, ওই স্প্রে মেশিন হোক, সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কালার দেখি না। আমরা চাই আগামী কয়েক বছরের মধ্যে কৃষকদের যে আয় সেটা দ্বিগুণ হোক। এখন যদি কেউ 20,000 ইনকাম করে থাকেন বছরে, তাহলে আগামীতে যাতে সেটা 40-50 হাজার টাকা ইনকাম হয়, সেটা আমাদের লক্ষ্য, আমাদের সরকারের চিন্তা। তার জন্যই আমাদের সরকার সেই বিষয়ে কাজ করছে।
কৃষকদের বিরুদ্ধে কথা বলে। আর আমাদের সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আসার সাথে সাথে ধানের দাম ঠিক করে দেওয়া হয়েছিল। 1 কুইন্টাল দাম বিক্রি করতে গেলে 1750 টাকা দিতেই হবে কৃষককে, তার নিচে কোনো কৃষক বিক্রি করবে না। আর যদি আমি রেবতী ত্রিপুরা এমপি ভগবান দাস আমাদের দাদা, উনি এমএলএ, আমরাও যদি কোনো এমপি এমএলএ কে আমরা যদি কোনো কৃষককে বাধ্য করি যে তার নিচে 1700 টাকার নিচে ধান বিক্রি করতে হবে, তাহলে কৃষক কিন্তু আমাদের বিক্রি করবে না। কারণ সরকার দাম নির্ধারণ করে দিয়েছে, তার উপরে বিক্রি করা যাবে, নিচে বিক্রি করা যাবে না। আর ওই যে সিপিএমরা কত দফা, 9 দফা দাবি, 15 দফা দাবি, পড়তে পড়তে জান শেষ হয়, দফার দফা শেষ হয় না। তার মধ্যে একটা দফা আমি একদিন দেখেছিলাম, কি বলছে, এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিতে হবে। আরে বাবা, তারা সবসময় কাল্পনিক জগতেই থাকে, সিপিএমরা বাস্তবে থাকে না। বিপ্লব দেব আসার পরে ধানের মূল্য